তৃণমূলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফের মুখোমুখি হল ধানের শীষ এবং নৌকা। তৃণমূলে এখন রাজনীতি বেশ প্রাণচাঞ্চল্য পেয়েছে। তাহলে বাংলাদেশের এখন রাজনৈতিক বাস্তবতা কি? সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রের এটি আজ আমাদের আলোচনার বিষয়। জনাব রহিন হোসেন প্রিন্স, তাহলে পরিস্থিতি এখন এমন যে জনগণ তেতে আছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটে যাবে? খায়রুল কবির খোকন যা মনে করছেন? না, আমাকে যদি মনে করেন যে একটা জনগণের বিস্ফোরণ হওয়া দরকার, সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য। আমি বলছি শুধু ভোট দেওয়া না, আরো জায়গায় একটা জনগণের একটা কি বলে বিস্ফোরণ হওয়া দরকার তার নিজস্ব দাবিতে, যাতে সেইটা বাস্তবায়ন হয়। সেই জন্য যেমন ধরুন আপনি আজকে যদি বলেন, একটা তো আমি আগেই বলেছি, ভোট দেওয়া, ভোটে দাঁড়ানো, ওই সম অধিকারের প্রশ্ন আছে। একটা নির্বাচন কমিশন, ভালো নির্বাচন কমিশন দরকার, যার উপরে আস্থা অর্জন করা যায়। এবং নির্বাচন ব্যবস্থা এতদিনের বাংলাদেশ, সেখানে আমরা যে স্থানীয় সরকার নির্বাচন করছি সেটা কিন্তু শক্তিশালী করতে পারেনি। তার কি বলে আমাদের জাতীয় মানে সংসদ এবং এইখানে যে যার যার দায়িত্ব সেটা কিন্তু করতে পারেনি। এই জায়গায় দরকার। আজকে ধরুন যখন কথা বলছি, যারা ভোট দিতে গেছে, এই যে মোটা চাল খাওয়া মানুষ আজকে ধানের দাম পাচ্ছে, এটা একটা ভালো খবর। কিন্তু যে 5 কোটি দেশের গরিব মানুষ যারা সবচেয়ে বেশি চাল খায়, তাদেরকে তাহলে কম মূল্যে কিভাবে চাল দেওয়া যায়, রেশনিং ব্যবস্থা অন্য জায়গায়, সেগুলো কিন্তু হচ্ছে না। অর্থাৎ জনজীবনের এই সামগ্রিক সংকট সহ একটা জনবিস্ফোরণ হওয়া দরকার মনে করি। কিন্তু এখনো পর্যন্ত মানুষকে সেই জায়গায় আমরা নিতে পারিনি, কারণ আসছি আপনার কাছে, আমাদের প্রতি আপনার কাছে আসছি আমি শক্তির প্রতি আস্থা স্থাপন করতে পারছে না। জি, আপনার কাছে আসবো। জনাব নূর আহমেদ বকুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, পাচ্ছি। জি, জনাব রহিন হোসেন প্রিন্স মনে করছেন যে ভালো নির্বাচনের দাবিতে একটা বিস্ফোরণ, জনবিস্ফোরণ হওয়া দরকার, কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো সেই পরিবেশ সৃষ্টি করতে পারেনি। কিন্তু খায়রুল কবির খোকন বলছেন জনগণ তেতে আছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে। পরিস্থিতি আসলে কি তাহলে? বাস্তব অবস্থা দিয়েই বাস্তব অবস্থার বিশ্লেষণ করতে হয়। আমার কথা হলো যে সমাজে যদি এরকম চাহিদা হয় যে একটা গণবিস্ফোরণ দরকার, তো গণবিস্ফোরণ তো বলে হয় না গণবিস্ফোরণকে নারী। যদি আমি রাজনীতি করি একটি অভ্যুত্থানমুখী, তাহলে সেই অভ্যুত্থানমুখী রাজনীতির যে চলমান প্রক্রিয়া থাকে বা তার যে পথ থাকে, সেই পথে থাকতে হয়। রাষ্ট্রের নিপীড়ন থাকবে, রাষ্ট্রের আঘাত থাকবে, তার বিরুদ্ধেও আমাকে সংগঠিত থাকতে হবে। সেরকম পরিস্থিতি কিন্তু বাংলাদেশে আমরা সামরিক শাসন আমলে কিন্তু এগুলো মোকাবেলা করেছি। 69 বলে 71 তো প্রতিরোধ যুদ্ধই করেছি, গণযুদ্ধ করেছি। আবার স্বাধীনতা উত্তরকালে আমরা এই ধরনের 90 সালে আমরা এটা করেছি। তো সে ধরনের পরিস্থিতি হলে সেটা হবে, সেটা নিয়ে তো দুশ্চিন্তার কিছু হতেই পারে। কিন্তু ভোটের দাবি নিয়ে একটা গণবিস্ফোরণ হওয়া দরকার, যে কথাটা আমাদের প্রিন্স ভাই বলছেন, আসলে একটা গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে তার যে শর্তগুলো এবং আজকে পাশাপাশি যে উন্নয়নের শর্তগুলো এখানে আছে, গণতন্ত্রবিহীন উন্নয়ন, উন্নয়নবিহীন গণতন্ত্র, এই দুটো বিষয় নিয়ে কিন্তু আমরা একটা ডিবেটে আছি এখন আমাদের দেশে। একটা কথা ঠিক যে আজকে নির্বাচন প্রক্রিয়াটা বহুদিন ধরেই আমরা এই লড়াইটা কিন্তু এরশাদের আমলে করেছিলাম, যে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সার্বভৌম সংসদ নির্বাচন চাই। এই কথাটা সেদিন এসছিল কেন? এসছিল 86 সালে এরশাদের নির্বাচন, সেই সময়কার উপজেলাগুলোর নির্বাচন, সেই সময়কার ইউনিয়ন পরিষদের নির্বাচন। এর পেছনের কারণটাই হচ্ছে মানে আমাদের দেশের যে চলমান অর্থনীতিতে লুটেরা অর্থনীতি, তার সমস্বার্থের যে রাজনীতি, এই দুটো মিলে একটা এমন পরিস্থিতি তৈরি করেছে। আর একটা জিনিস ঘটে গেছে, গোদের উপরে বিস্ফোরা। সেই গোদের উপরে বিস্ফোরাটা হলো আজকের রাষ্ট্র ব্যবস্থা, আজকের রাষ্ট্র শক্তিও আজকের রাজনৈতিক শাসক দলের সঙ্গে এমন ভাবে মিলেমিশে একাকার হয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করে কখনো কখনো, যে পরিস্থিতিটা আমাদের জনগণের নাবিশ্বাস তুলে দেয়। আমরা বুঝতে পারি না যে আসলে কোনটা রাষ্ট্র আর কোনটা সরকার। রাষ্ট্র সবসময় নিপীড়ন করে। আমরা যারা একটু প্রগতিবাদী রাজনীতি করি, রাষ্ট্র সম্পর্কে আমাদের একটা সংজ্ঞা আছে যে রাষ্ট্র একটা নিপীড়নের যন্ত্র। কিন্তু একটা কল্যাণকামী সরকার যদি হয়, সেই কল্যাণকামী সরকার কিন্তু চোখ বন্ধ করে প্রলয় ঠেকাতে পারবে না। অতএব চোখটা খোলা রেখে বোঝা দরকার। আমাদের প্রথম কথা হলো যে গণতান্ত্রিক সংগ্রামে বাংলাদেশে মানুষ নির্বাচনী সংগ্রামটাকে একটা গণতান্ত্রিক, একেবারে একটা গরিব মানুষ যে ভিক্ষা করে, সেও কিন্তু ভোটটা দেবার জন্য কিন্তু মুখিয়ে থাকে এবং সেটার একটা সে গর্ববোধ করে এবং সম্মান, তার সম্মানটা ওইখানেই নিহিত যে একজন বড় বড় নাম করা লোক, বড় লোক গরিবের ভিটায় পা দিয়ে তার বাড়িতে বসে থালায় বসে ভাত খায়। সেদিন ওই গরিব মানুষটা কিন্তু খুব গর্ববোধ করে যে অত বড় বড় বেটা আমার বাড়িতে এসে ভাত খেয়ে গেল। সে ভোট কাকে দেখ না দেখ, ওইটাই তার গর্ব, ওইটাই তার স্বাধীনতা। তা আমাদের দেশে এই জায়গাটা ভীষণ ভাবে ব্যাহত হচ্ছে।
এটা যদি ব্যাহত হতেই থাকে তাহলে কিন্তু দেশের উন্নয়ন যেটা আমরা তৈরি করেছি সেই উন্নয়নের স্ট্যাবিলিটি, যেটাকে সাস্টেনেবিলিটি বলে, সেই সাস্টেনেবিলিটির জায়গায় আমরা যেতে পারবো না। তা আমাদের অতএব আমাদের সবাইকে বোঝা দরকার যে আজকে এই জায়গার ক্ষেত্রে আমাদের একমত হওয়া উচিত এবং এই প্রক্রিয়াটা চালু রাখা উচিত। এই প্রক্রিয়া চালু রাখতে না পারলে আসলে একটা বিষময় ফল আমাদের ভোগ করতে হবে। আমাদের রাষ্ট্রের অস্তিত্ব ধরে আমাদের টানপোড়েন লেগে যাবে। ইতিমধ্যেই আমরা সেটা দেখেছি। আজকে মৌলবাদী শক্তি ফাঁক দিয়ে বেড়ে উঠেছে বাংলাদেশে। সর্বশেষ তাদের গত নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বাংলাদেশের শেকড়ে ধরে তারা টান দিয়ে দিল, সেটা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দিয়ে। এটা হলো কি করে? এই দুঃসাহস পায় কোত্থেকে? এর জন্ম হয় কোথায়? গণতন্ত্রের পরিপূর্ণ বিকাশ না থাকলে অন্ধকারের এই ধরনের ব্যাকটেরিয়া, এই ধরনের আপদগুলো জন্ম নেয় এবং সেই আপদের জন্ম কিন্তু বাংলাদেশে ক্রমান্বয়ে হচ্ছে। অতএব ভোট প্রক্রিয়া, অতএব গণতান্ত্রিক প্রক্রিয়া, মিছিল মিটিং এর অধিকার, স্ব-আরোপিত সেন্সরশিপ না করে আজকে সাংবাদিকদেরও সাংবাদিকতার প্রক্রিয়ার মধ্যে যুক্ত হওয়া উচিত। হলে পরে যেটুকু আমরা দেশটাকে এগিয়ে নিয়ে এসেছি, এই করোনার মধ্যেও দেশটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমি বলবো যে অতি দ্রুতই এই জায়গাগুলো আমাদের ফিরিয়ে আনতে হবে এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সুযোগ তৈরি করে দিতে হবে মুক্তিযুদ্ধের পক্ষকে যারা বিশ্বাস করে। নিশ্চয়ই এটা আমি এই গণতন্ত্র জামাতের জন্য না, এই গণতন্ত্র রাজাকারদের জন্য না। আমি আপনার কাছে আসবো। যারা অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত এমপি, বিষয়গুলো এই যে জনাব রুহিন হোসেন প্রিন্স বলছেন যে ভালো নির্বাচনের দাবিতে একটা জনবিস্ফোরণ হওয়া দরকার বলে তিনি মনে করেন। জনাব নূর আহমেদ বকুল বলছেন যে ডিসেম্বর মাসে বাংলাদেশের শেকড় ধরেই টান দিয়ে ফেলেছে একটি মহল। কি বলবেন? তাহলে তো অবস্থা বেগতিক। অবস্থা বেগতিক কিভাবে? দু চারজন কেউ যদি ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে দুই একটি অঘটন ঘটানোর চেষ্টা করে, তাহলে বেগতিক অবস্থা হবে কেন? এর মধ্যে দেখেছেন না এলিফ্যান্ট রোডে পুলিশ বক্সের কাছে ককটেল ফুটানো হয়েছে, দেখেছেন না বিভিন্ন 2-3 পুলিশকে আহত করা হয়েছে। তাহলে কি অবস্থা বেগতিক হয়ে গেল? তাদের কি এতই ক্ষমতা? এতটা ক্ষমতা নাই আসলে। তারা পরীক্ষা করতে চায়, তারা হচ্ছে গর্ত থেকে বেরোবে, মাথা উঁচু করবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, পরিস্থিতি খারাপ দেখলে আবার গর্তের মধ্যে ঢুকে যাবে। এইটা হচ্ছে তাদের বর্তমান অবস্থা। এবং ইতিমধ্যে যারা এই ধরনের মতামত দিয়েছে তারা অবস্থা বেগতিক দেখে তারা সভা সমিতি বাদ দিয়ে ঘরে বসে আছে, অধিকাংশ যারা এই সাথে জড়িত, এবং তাদের সংখ্যা খুবই কম। সুতরাং বেগতিক অবস্থা হওয়ার কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয়টি হচ্ছে নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী করা। এটা পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে দরকার। বাংলাদেশে আমি আমাদের 3 জন আলোচক আছে, জিজ্ঞেস করবো বাংলাদেশের কোন নির্বাচনটি হওয়ার পরে বা হওয়ার আগে প্রশ্নবিদ্ধ ছিল না, বা কোন নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ ছিল না। এটার সাথে এইটুকু আমি যোগ করব যে নির্বাচন কমিশন শক্তিশালী হোক, স্বচ্ছ একটি নির্বাচন হোক, এটা শুধুমাত্র সরকারকে, সরকারি দলকে দায় দায়িত্ব দেওয়া হয়। এর জন্য তো প্রত্যেকটি দলের দায়িত্ব আছে তাদের প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এখন যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, বলি যে রাজনৈতিক কারণে আমরা রাজনীতি অংশগ্রহণ করছি, কিংবা যদি আমরা জানি যে নির্বাচন হলেই হয় আগের রাতে, না হলে পরদিন দুপুর 11টা সকাল 11টার মধ্যে বলবে আমাদের প্রার্থীতা প্রত্যাহার করলাম। কিন্তু নির্বাচনের যে তফসিল হওয়ার মার্কা পাওয়ার পর থেকে যে এই কয়টা দিন তারা নির্বাচনী প্রচারণে অংশগ্রহণ করেনি। অনেকে বলে বাধা দেওয়া হয়। আরে বাধা দেওয়া হয় জনগণের শক্তি নিয়ে, সেই বাধাটাকে ওভারকাম করেন, এটাই তো রাজনীতি। কিন্তু করে কোথাও সংঘর্ষ হয়েছে, কোথাও ঝামেলা হয়েছে, এ কথা তো কোনোদিন শুনি নাই। না, কিন্তু খায়রুল কবির খোকন তো অভিযোগ করছেন যে গুলি করা হয়, হামলা করা হয়, মামলা দেয়া হয়, বাইরে দাঁড়াতে দেয়া হয় না। এটি খায়রুল কবির খোকনের অভিযোগ। বাংলাদেশে গত 10 বছরে নির্বাচন হয়েছে 12,000 থেকে 13,000। কয়জন মানুষ গুলি খেয়েছে? কয়জন মানুষ নিহত হয়েছে নির্বাচনে? কয়জন মানুষ মামলা খেয়েছে? বলছেন 1 লাখ মামলা। 1 লাখ মামলা 60-70-80 জন যদি হয়, 60-70 লাখ লোক, তার মধ্যে যদি আবার কমন পড়ে থাকে তাহলে জনসংখ্যা আরো কমে আসবে। সুতরাং তারা বলছে জনগণ মিছিল নিয়ে বের হয় না, কারণ হচ্ছে তাদেরকে মামলা দেওয়া হয়, হত্যা করা হয়, গুম করা হয়। আমরা তো রিপোর্ট চাই। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী তো যখন ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে গণভবনে যাওয়া হয়েছিল, বলেছিল আপনাদের মামলার লিস্টটি আমার কাছে হস্তান্তর করুন, আমি দেখতে চাই। আজকে পর্যন্ত সেই 1.5 বছর 2 বছর আগের কথা, এখন পর্যন্ত সেই লিস্টটি হস্তান্তর করা হয়নি। তো সুতরাং এটা হচ্ছে রাজনীতি করার জন্য ইস্যুকে একটা বাঁচিয়ে রাখা, এবং এই ইস্যুটা বেঁচে থাকলে
কথা বলতে সুবিধা হয়, এই ইস্যুটা বেঁচে থাকলে রাজনীতি করতে সুবিধা হয়। কিন্তু আমি একটা কথা বারবারই বলছি, যতক্ষণ পর্যন্ত জনগণকে সম্পৃক্ত করতে কেউ না পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ সরকারেও থাকতে পারবে না, বিরোধী দলেও আন্দোলন করে সফল হবে না। আমি মনে করি বাংলাদেশের জনগণ এখনো আওয়ামী লীগের পক্ষে আছে, এবং যতদিন পক্ষে থাকবে ততদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে। জনগণ যেদিন মুখ ফিরিয়ে নেবে, সেদিন নাও থাক আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, সেটা শ্রদ্ধা করে তাদের সিদ্ধান্ত মেনে নিবে। কিন্তু এই শ্রদ্ধাটি আনার জন্য, এই জনগণকে সম্পৃক্ত করার জন্য, অনেকেই বলেন আমার ভোট আমি দিতে চাই, খুব আমি রিকশাওয়ালাও ভোট দিতে চান, সবাই ভোট দিতে, কথাটা ঠিক, কিন্তু সে ভোট কেন্দ্রে উপস্থিত হয় না কেন? এটা কার ব্যর্থতা? এটা শুধু নির্বাচন কমিশনের ব্যর্থতা? এটা কি সরকারি দলের ব্যর্থতা? কেন অন্যান্য প্রার্থীরা ভোট কেন্দ্রে, স্থানীয় সরকার নির্বাচনে, ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে, এটা তো দলীয় ভাবে হলেও এলাকা ভিত্তিক হয়ে থাকে, তারা কেন ব্যর্থ হন, তাদের প্রার্থীরা কেন ব্যর্থ হন, এটাকে খতিয়ে দেখতে হবে না? এক রোখা দোষারোপ করে সত্যিকার অর্থে হয়তো কিছু মানুষের সাপোর্ট পাওয়া যেতে পারে, কিন্তু প্রত্যেকটি মানুষই জানে এই যে পৌরসভা নির্বাচন হচ্ছে, কাউন্সিলররা তারা তো যতটা না দলের, তার আত্মীয় স্বজন কে কোন দলে তারা দেখে না, তারা নিজেদের মতো ভোটার নিয়ে তারা হাজির হয়ে যায়। এটা তো বাস্তবতা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে, বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে। সেখানেও কেন তারা ভোটার আনতে ব্যর্থ হচ্ছে? তাদের উপর আস্থা কমে গেছে কিনা সেটাও তো দেখার ব্যাপার আছে। জি, আমি আপনার কাছে আসবো। জনাব খায়রুল কবির খোকন, বিএনপি ভোটার ভোট কেন্দ্রে নিয়ে আসতে ব্যর্থ হয়েছে, জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকে আছে, বলুন। না, বিএনপি বলেন নাই, তিনি বলেছেন যে তারা, মানে যারা নৌকা প্রতীকের বিপরীতে নির্বাচন করছে তারা, বাকি সব বিরোধী দলই তাহলে এর মধ্যে পড়ে, কি বলবেন? না, জনগণ তাদের আমাদের মিলাদ ভাই বলেন যে জনগণ তাদের পক্ষে আছেন, তো আমি বলবো জনগণ আমাদের পক্ষে আছেন। তো এটা বিচারের মাপকাঠিটা কি, সেটা এখানে আমাদের একটাই হলো, যেটা হলো অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে জনগণ কাকে চায়, সে জনগণ সেই ব্যালটের মাধ্যমে সেটা প্রমাণ হবে, যেটা আপনাকে চায় না আমাকে চায়। তো সেই বিষয়টি এখন আপনারা যে বলছেন, সেই আজকে বলেন তো আপনার বুকে হাত দিয়ে, আপনারা যারা এমপি হয়েছেন, যে জনগণের ভোটে হয়েছেন কিনা, কারণ গোটা বিশ্ববাসী দেখেছে, জনগণ দেখেছে। এটা তো আজকে গত 2-3 দিন আগেও পত্রিকায়, কদিন আগেই পত্রিকায় মহামান্য রাষ্ট্রপতির কাছে 42 জন বিশিষ্ট নাগরিক, যারা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন, সুলতানা কামাল, ডক্টর আকবর আলী খান থেকে শুরু করে, আসিফ নজরুল থেকে শুরু করে বদিউর মজুমদার, তারা একটি মাননীয় রাষ্ট্রপতির কাছে একটি জুডিশিয়াল সুপ্রিম কাউন্সিল গঠন করে এই অবৈধ, অসাংবিধানিক, এই চোর এই নির্বাচন কমিশনকে এবং প্রধান নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে একটি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কথা বলেছেন। কিন্তু তারা দেখলাম উল্টা তার বলে যে উদ্দেশ্য প্রণীত ভাবে, এবং একটি দলের তথ্যমন্ত্রী বলেন যে বিএনপি ড্রাফট করা একটি তারা বিবৃতি তারা পাঠিয়েছেন। এই সবগুলো কি বিএনপি বিরুদ্ধে তারা বরাবরই তারা স্ট্যান্ড নিয়েছে, তারা কথা বলেছে, তারা নিরপেক্ষ, তারা জাতির বিবেক এবং জাতির সংকটে, ক্রান্তি লগ্নে, দেশের স্বার্থে তারা নিরপেক্ষ একটি প্ল্যাটফর্ম থেকে তারা কথা বলেন। সেই কথা বলে, সত্য কথা বলেই বিএনপি হয়ে যায়। আর যদি তাদের পক্ষে কথা বলে তাহলে তারা খুব ভালো। তো এই যে আজকে তাদের নির্বাচন কমিশন নিয়ে শুধু আমাদের বক্তব্য না, গোটা জাতির আজকে সেটা প্রমাণ হোক যে জনগণ কাকে চায়। আর আমাদের জনগণ যে আমাদের নির্বাচনের যাওয়ার ক্ষেত্রে তো শুধু আমাদের কেন, আওয়ামী লীগের যে ভোটাররা তারাও তো ভোট কেন্দ্রে যাচ্ছেন না। গতকালকে আমি দেখলাম যে কুষ্টিয়াতে বোধহয় খুবসালায় কোথায় একটি নির্বাচন কেন্দ্রে শুধু নির্বাচনের কর্মকর্তারাই বসে আছেন, আর একজন ভোটারও দেখা যাচ্ছে না, একজন ভোটারও যাচ্ছেন না, একজন ভোটারও ভোট কেন্দ্রে যাচ্ছেন না। গত নির্বাচনে আমরা যেটা দেখেছি, 280টি কেন্দ্রে আমাদের দানের শীষের প্রার্থী একটি ভোটও পাননি। তারপরে আমরা দেখেছি 213টি কেন্দ্রে নৌকার প্রার্থী 100% ভোট পেয়েছে, এবং খুলনায় একটি নির্বাচনী আসনে আমরা দেখেছি যে ভোটের থেকে আরো 20,000 বেশি ভোট কাস্ট হয়েছে। অতি উৎসাহী হয়ে তারা ভোট দিয়েছে। একজন সাংবাদিক সেটাকে পত্রিকায় যখন সে নিউজ করেছিল, তখন তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেটা আমরা জাতীয় গণমাধ্যমগুলো দেখেছি। গণমাধ্যমগুলা যে প্রতিনিয়ত ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়াতে আপনাদের যে ভোটের যে ব্যবস্থা, দেশ পরিচালনার যে আপনাদের ব্যর্থতা, আপনাদের যে লুটপাট, দেশে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, একটি সরকার যে কতটা, আওয়ামী লীগ সরকার যে জনবিচ্ছিন্ন হয়েছে, দেউলিয়া হয়ে পড়েছে, দিশারা হয়ে পড়েছে, এটা তো জাতির জন্য এটা খুব দুর্ভাগ্যজনক যে তারা জনগণকে ভয় পায়, জনগণকে প্রতিপক্ষ করে ফেলছে, তারা নির্বাচনকে ভয় পায়, বিএনপিকে ভয় পায়,
জনগণকে জনাব, ভয় পায়, জি। নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারছেন না ওরা। জনাব জনগণকে খায়রুল দেখুন, কবির খোকন, আপনারা আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার কথার জের ধরে জনাব নূর আহমেদ বকুলের কাছে যেতে চাই, যে জনাব অধ্যাপক ডক্টর হাবিবি মিল্লাত বলছেন যে জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, এবং জনাব খায়রুল কবির খোকন বলছেন যে জনগণ বিএনপির সঙ্গে আছে। তাহলে সত্যিকার অর্থে জনগণ আসলে কার সঙ্গে আছে? আমাকে নিরপেক্ষ বলছেন? নির্বাচন দিয়ে দেখুন। বুঝছেন? জি জি আমি বলবো? জি, আপনাকেই, আপনি বলুন। ও না না, জনগণ, একটা কথা আমি খোকন ভাইয়ের, মানে উনি যেটা বলছেন যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সরকার, এটা একটা দলীয় মূল্যায়ন উনি বলতে পারেন। তাহলে যখনই জনগণ থেকে সরকার বিচ্ছিন্ন হচ্ছে, আর আপনার প্রশ্ন অনুসারে, তাহলে সেই জনগণ যাচ্ছেন কোথায়? খুবই ডাইলেকটিক্যালি রিলেটেড একটি ম্যাটার, যে আসলে নিশ্চয়ই সেই জনগণ কোথাও আছে। তাহলে সেই জনগণ যখন সরকার উল্টাতে চাচ্ছে না, তাহলে আমি যদি তাহলে ধরে নিই লজিক্যালি, তাহলে সেই জনগণ সরকারের পক্ষে আছে। এখন এই জায়গাটা ভোটের মাধ্যমে, সে ভোট ইলেকশন, আচ্ছা, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে। হ্যাঁ, এখন কথা হলো, এই আবার এই যে আপনি যে ফ্যালাসিটা যেটা বলছেন, আমার লজিকটা হচ্ছে যে একটা বিরোধী রাজনৈতিক শক্তি হিসেবে আমাদেরকে লড়াই সংগ্রামের মাঠটাকে দখল কতক্ষণ আপনি করতে না পারলে, যে জনগণ দোলাচলে আছে, যে জনগণ সরকারের বিরুদ্ধে আছে, যে জনগণ তার মত পরিবর্তন করতে চায়, সেই শক্তিকে সংগঠিত করে আনতে গেলে একটা পাল্টা সংগঠিত শক্তি জনগণের সামনে হাজির করতে হয়। তাহলে সেই পাল্টা শক্তিটা হাজির করবার যে লড়াইয়ে যে আসবে, সেই আমি হই, আপনি হন, বা আমাদের আরো কোনো শক্তি হয়, তারাই সেটা জিতবেন। আমি এই কথাটা আমার পূর্বের কথাতেই আগে বলেছিলাম প্রথম স্লটে। তা এখন আমাদের যেটা উচিত, মানে আমরা সরকারের অসঙ্গতির বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো। সরকারের অন্যায় যদি থাকে, জনগণের উপরে যে অন্যায় চাপছে, সেটার বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো। আমাদের লড়াইটা যদি এরকম প্রতিনিয়ত হতে পারে, দেখেন আজকে বাংলাদেশে প্রেস মিডিয়া যদি সেন্সরশিপে থাকে, সামাজিক মিডিয়া কিন্তু অনেক কিছুই ওপেন করে দেয়। আজকে গোটা বাংলাদেশে যে কোনো অঞ্চলে যে কোনো অন্যায়, যে কোনো অত্যাচার, যে কোনো ঘটনা, যে কোনো দুর্ঘটনা আমরা কিন্তু মুহূর্তের মধ্যে করতে পারি। কিন্তু আমাদের দুর্বলতাটা কোথায়? যে আমরা যে রাজনৈতিক শক্তি এখন বিরাজ করছি, শক্তি হিসাবে আমরা কিন্তু সরকারকে ফাইট করবার মতো শক্তি অর্জন করতে পারছি না। এটা কিন্তু একটা বড় দুর্বলতা। আর এই দুর্বলতা কাটাতে না পারলে আমরা এগোতে পারছি না। সেটা আমাদের খেয়াল রাখা দরকার। অনেক ধন্যবাদ। সরকারের দিক থেকে অনেক ধন্যবাদ। আমি অনুষ্ঠানের একদম শেষ দিকে আছি। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনার জন্য সময় 1 মিনিট। জনগণ তাহলে কার? আমি শোনেন, জনগণ কার ওই ব্যাখ্যার আগে আমি বলি যে এখানে তো বিশিষ্ট ডাক্তারও আছেন। আপনি রোগ নির্ণয়টা যদি না করতে পারি হবে না। এখানে ছোট ছোট একেবারে 1 মিনিটের মধ্যে বলি। যেমন উনি বললেন যে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিচ্ছে, আবার ঘরে ঢুকতেছে। এটা কিন্তু বিবেচনা করতে হবে। সে ঘরে ঢুকলেও তার রাজনীতিতে থাকছে। সেটা হচ্ছে, এটা বকুল ভাই যেটা বলছেন খুবই কারেক্টলি বলছেন, গণতন্ত্রহীন পরিবেশও তাকে গড়ে তোলার জন্য একটা কাজ করে, এবং আরো অনেক পারিবর্তন, এবং এটা বিবেচনা করতে হবে। এখানে প্রার্থীদের বলা হচ্ছে যে তারা অংশ নিলে হবে, এটা একটা ভুল বিবেচনা আমার বিবেচনায়। কারণ আপনি নির্বাচন পুরো ব্যবস্থার যদি চেঞ্জ না করতে পারেন, তাহলে প্রার্থীও ঠিক মতো হতে পারবে না, জনগণও এসে কাজটা করতে পারবে না। আর বললেন জনগণ কোথায়? জনগণ যদি বলেন এখন বাংলাদেশে পুরোপুরি একটা যে পুরো, এটা আমরা বলি পুঁজিবাদী কাঠামো এবং ভোগবাদী ব্যবস্থায় যে জায়গায় আছে, এবং ভয়ের সংস্কৃতি এমন জায়গায় নিয়ে গেছে যে সে একেবারেই যেন কি বলবো, যে খাবি মেরে আছে, যে আর কিছু হবে না, এরকম একটা হতাশার জায়গা। কিন্তু এই হতাশাটা থাকবে না যদি, এটা খুবই কারেক্টলি বলা হয়েছে, যদি নীতিনিষ্ঠ শক্তি তারা কষ্ট করে মানে কি বলে যে লেগে থেকে জনগণের পক্ষে সেটি। জনাব অধ্যাপক ডক্টর হাবিবি মিল্লাত এমপি, আপনার জন্য 2 মিনিট। আমার হাতে আর সময় নেই। আমি একটা কথা নূর আহমেদ বকুল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত। হ্যাঁ, সরকারের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, অনুযোগ থাকে, কোনো কিছু থাকে, সেটা অবশ্যই দিতে হবে, এবং আওয়ামী লীগ সরকার সেটা মেনে নিতেও রাজি আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কোটা আন্দোলন কিংবা নিরাপদ সড়ক, অনেক কিছু মেনে নেওয়া হয়েছে, এবং সেটাই স্বাভাবিক। বিরোধী দলের কাজ এইটাই। বিরোধী দলের কাজ শুধুমাত্র সমালোচনা নয়, সমালোচনার মাধ্যমে একটা সুষ্ঠু অবস্থা আসে। খোকন ভাই বলেছেন যে কে জনপ্রিয়, এটা প্রমাণের একমাত্র কথা হচ্ছে যে নির্বাচন। নির্বাচনে তো প্রত্যেকটাতে অংশগ্রহণ করছেন, কিন্তু আপনারা সন্তুষ্ট না, সুতরাং নির্বাচন আসলে আপনাদের জন্য পথ নয়। আরেকটি পথ আছে জনমত যাচাই, জরিপ করা। সেই জরিপটি তো আপনাদের পক্ষ থেকে ইতিমধ্যে আমি দেখেছি কয়েকদিন আগে বিদেশ থেকে জরিপ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 72 ভাগের বেশি জনপ্রিয়, আরো বেশি জনপ্রিয়, কিন্তু আপনাদের পক্ষ থেকে কিন্তু এমন কোন রিপোর্ট আজকে পর্যন্ত দেখতে পারিনি। আরেকটি কথা, যে কোন নির্বাচনী এলাকায় বাংলাদেশে প্রায়
আপনি 200টির মতো কেন্দ্রে বলেছেন যে ভোট একটিও ভোট পড়েনি বিএনপির, আর 200টির বেশি কেন্দ্রে আওয়ামী লীগের পক্ষে শতভাগ ভোট পড়েছে, এটা বলেছেন। কিন্তু আপনাকে জানতে হবে যে প্রায় 60,000-এর মতো কেন্দ্র ছিল ওই সংসদ নির্বাচনে, কমপক্ষে 60,000, আমাদের সময় শেষ। অনেক ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আপনারাও খবর পড়তে এবং বিশ্লেষণ পড়তে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।